নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। আমরা মাঘী পূর্ণিমা তিথিতে সদ্য পার করে এসেছি আচার্য স্বামী প্রণবানন্দজির জন্মতিথি। তিনি 1896 সালের 29শে জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা তিথিতে মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে বিষ্ণুচরণ ভূঁইয়া ও মাতা সারদা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। মানা হয় স্বয়ং দেবাদিদেব মহাদেবী তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। বাল্য নাম ছিল বিনোদ। গোরক্ষপুরের মহাযোগী বাবা গম্ভীরনাথজির নিকট 1913 সালে 17 বছর বয়সে তিনি দীক্ষা লাভ করেন এবং 1916 সালে মাত্র 20 বছর বয়সে সাধনায় সিদ্ধি লাভ করেন। 1924 সালে প্রয়াগে অর্ধকুম্ভ মেলায় স্বামী গোবিন্দানন্দ গিরির নিকট আনুষ্ঠানিক সন্ন্যাস গ্রহণ পূর্বক স্বামী প্রণবানন্দ নামে পরিচিত হন। তাই আজ আমরা এই তিথিটির স্মরণে লেখক প্রণবেশ চক্রবর্তীর লেখনী থেকে জানা স্বামী প্রণবানন্দজির জীবনের কিছু অলৌকিক কাহিনীর কথা জেনে নেব। আর বলবো, যদি আমাদের অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসুন যাওয়া যাক মূল পর্বে। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ ছিলেন ব্রহ্মজ্ঞ পুরুষ। তখনও ভারত সেবাশ্রম সংঘের এতটা খ্যাতি বা বিস্তৃতি হয়নি। সময়টা 1932 সাল। সে বছর দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মতোই তৎকালীন পূর্ববঙ্গের খুলনা জেলার আশাশুনি আশ্রমে, বর্তমানে বাংলাদেশে, 2 দিন ব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে। প্রথম দিন ছিল 24 ঘন্টা নাম সংকীর্তনের অনুষ্ঠান। দ্বিতীয় দিন ছিল শান্তিযজ্ঞ। বৈদিক যজ্ঞ দেখার জন্য হাজার হাজার পুণ্যার্থী মানুষ এসে আশ্রমে সমবেত হয়েছেন। ওং হর গুরু শঙ্কর শিব শম্ভু সহস্র কণ্ঠে উচ্চারিত এই সিদ্ধ নামে আকাশ বাতাসেও যেন শিহরণ দেখা দিয়েছে। আচার্য স্বামী প্রণবানন্দ যজ্ঞবেদীর পাশেই তার আসনে বসে আছেন। যজ্ঞ শেষে সবাই বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিলেন। এবার প্রণবানন্দজি বিশ্রাম নিতে নিজের ঘরে গেলেন। হঠাৎ সেই সময় আকাশে দেখা দিল ঘোর কৃষ্ণবর্ণ মেঘ। ঝড় বৃষ্টির সম্ভাবনায় আশ্রমের সকলেই উৎকণ্ঠিত হয়ে পড়লেন। এত বড় আয়োজন, এত লোক প্রসাদ পাবেন, ঝড় বৃষ্টি এলে সব যে পণ্ড হয়ে যাবে। প্রণবানন্দজি নির্দেশ দিলেন, সবাইকে তাড়াতাড়ি প্রসাদ দিয়ে দাও। কিন্তু এত লোককে আর কত তাড়াতাড়ি প্রসাদ দেওয়া সম্ভব? তবু সবাইকে সারি দিয়ে বসিয়ে খিচুড়ি প্রসাদ দেওয়া আরম্ভ হলো। যেই না প্রসাদ দেওয়া শুরু হলো, অমনি চারদিক অন্ধকার হয়ে গেল। ভর দুপুরেই নেমে এলো সন্ধ্যা। শুরু হলো আকাশ কাঁপানো মেঘ গর্জন। সবাই বুঝলেন আর শেষ রক্ষা সম্ভব হবে না। যাবতীয় আয়োজন এবার পণ্ড হয়ে যাবে, কারণ বৃষ্টি এলো বলে। পরিস্থিতি যখন আয়ত্তের বাইরে চলে গেছে, তখন একান্ত নিরুপায় হয়ে কমলালয়ের মালিক সুরেন্দ্রনাথ চক্রবর্তী ছুটে গেলেন প্রণবানন্দজির কাছে। হাত জোড় করে আচার্যদেবকে বললেন, মহারাজ, এবার আপনি রক্ষা করুন। আপনি কৃপা না করলে আর কোনো উপায় নেই। হাজার হাজার লোকের জন্য রান্না করা খিচুড়ি বাইরে রাখা রয়েছে, সরাবার কোনো উপায় নেই। আর যারা খেতে বসেছে তাদের পাতেও খিচুড়ি দেওয়া হয়েছে। ঠান্ডা হাওয়া বইছে, বৃষ্টি এলো বলে। এখন উপায় কি হবে? প্রণবানন্দজি কিছুক্ষণ চুপ করে রইলেন। কেমন যেন ধ্যানস্থ হয়ে গেলেন তিনি। তারপর আত্মগত স্বরে বললেন, না, বৃষ্টি আসবে না। তারপরই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। ঝেঁপে বৃষ্টি এলো ঠিক, কিন্তু আশ্রমের পাশ দিয়ে যে খালটা বয়ে গেছে, বৃষ্টি সেই খালের ওপারে এসে থমকে গেল। এপারে আর এলো না। ওপার দিয়ে বৃষ্টিটা চলে গেল। এপারে এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। এই অভূতপূর্ব অভিজ্ঞতার শরিক হয়ে হাজার হাজার ভক্ত সেদিন পরমানন্দে প্রসাদ গ্রহণ করেছিলেন। এই অলৌকিক ঘটনার বর্ণনা ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক মনীষী সন্ন্যাসী স্বামী নির্মলানন্দজির মুখে শোনা।
1896 সালের 29শে জানুয়ারি, বাংলা 1302 সালের 16ই মাঘ, বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে প্রণবানন্দজির জন্ম। তার নাম ছিল বিনোদ। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া, মাতা সারদা দেবী। কিশোর বয়সেই মহাযোগী গম্ভীরনাথের কাছে তার মন্ত্র দীক্ষা এবং 1924 সালের জানুয়ারি মাসে প্রয়াগে অর্ধকুম্ভ মেলায় স্বামী গোবিন্দানন্দ গিরির কাছে তার সন্ন্যাস দীক্ষা। সেই তার মহাজীবনের সূচনা, এবং বিনোদ হলেন স্বামী প্রণবানন্দ। বিহারের অরণ্যাঞ্চল হাজারিবাগের তৎকালীন আইনজীবী, জননেতা ও পরে রাজ্যের মন্ত্রী বাবু শ্রী রামপ্রকাশ একদিন বাঙালি সাধু প্রণবানন্দজিকে জব্দ করতে এসে এক অলৌকিক ঘটনার মাধ্যমেই এই বাঙালি সাধুর মধ্যেই ধ্যানমগ্ন শিবকে প্রত্যক্ষ করেছিলেন। সেবার প্রণবানন্দজি হাজারিবাগে এসে অবস্থান করছিলেন রামপ্রকাশজির এক প্রতিবেশীর বাড়িতে। এসব কথা ওই জননেতা নিজেই পরবর্তীকালে বলেছেন। শেষ পর্যন্ত তিনি প্রণবানন্দজির কাছে দীক্ষা গ্রহণ করেন। সেবার একটা বিশেষ প্রয়োজনে রামপ্রকাশকে নিজের বাড়ি থেকে বেশ দূরের একটা গ্রামে পায়ে হেঁটে যেতে হয়েছিল। পথে বেশ বড় একটা বন পড়ে। সেই বনের মধ্যেই বেশ কয়েক মাইল পথ। তিনি ভেবেছিলেন তাড়াতাড়ি কাজ সেরে সন্ধ্যার আগেই বনের পথটা পার হয়ে যেতে পারবেন, কিন্তু তার কাজ যখন শেষ হলো তখন সূর্যদেব বনের আড়ালে চলে গেছেন। পশ্চিম আকাশে ছড়িয়ে পড়েছে দিনান্তের আলো। রামপ্রকাশ খুব চিন্তিত হয়ে পড়লেন। বনে ভয়ঙ্কর দস্যুর ভয়, হিংস্র পশুর ভয়। শেষ পর্যন্ত ফিরতেই যখন হবে তখন আর দেরি না করে সঙ্গে দুজন লোক নিলেন এবং অন্ধকারে পথ দেখার জন্য মশাল নিলেন। তারপর গুরুর নাম স্মরণ করে পথে বেরিয়ে পড়লেন। দুর্গম বনের পথে যখন তারা পা দিলেন তখনই গাছপালাকে অন্ধকারে ঢেকে দিয়ে রাত্রি নেমে এসেছে। কথায় বলে, সূচিভেদ্য অন্ধকার, এ যেন তার চাইতেও বেশি। বড় বড় গাছগুলি সেই অন্ধকারে যেন এক রহস্যময় ভীষণ মূর্তি। এক হাত দূরের জিনিসও দেখা যায় না। সামনে মশাল নিয়ে একজন যাচ্ছে, আর সেই মশালের আলোয় অন্ধকারের রূপ যেন আরো ভয়াবহ হয়ে উঠেছে। চারদিক থেকে ভেসে আসছে হিংস্র জন্তুর চিৎকার। তিনজন নিরস্ত্র মানুষ ভীত কম্পিত পায়ে এগিয়ে চলেছে। কয়েক মাইলের মধ্যে কোনো জনবসতি নেই। এই অবস্থায় দৈবী কৃপা আর গুরুর করুণা ছাড়া বাঁচার কোনো পথ নেই। হঠাৎ রামপ্রকাশ দেখলেন সেই ঘোর অন্ধকারে মশালের সেই আলোয় অস্পষ্ট বৃত্তের বাইরে কে একজন আগে আগে চলেছেন। হাতে তার দণ্ড, পরনে গৈরিক বসন। শিব সদৃশ সেই বিশালাকায় মানুষটি যেন আগে আগে সকল বিপদ বিনাশ করে সেই ভয়ঙ্কর বনে, সেই ঘোর অন্ধকারে পথ দেখিয়ে চলেছেন। সেই অগ্রবর্তী মানুষটিকে দেখে রামপ্রকাশ মনে ভরসা পেলেন, ফিরে পেলেন হারানো সাহস। সঙ্গে সঙ্গে তার মনে প্রশ্ন দেখা দিল, কে ইনি? ইনি কি আমার গুরুদেব আচার্য স্বামী প্রণবানন্দ? তার ভয়ঙ্কর বিপদের সময় তাকে রক্ষা করতে ছুটে এসেছেন। কে সেই রহস্যময় অরণ্যচারী মধুসূদন? সে প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি ঠিকই, তবে রামপ্রকাশজি মনে প্রাণে বিশ্বাস করতেন তার আকুল ডাকে সেদিন তার গুরুদেবই তাকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন। মাত্র 44 বছর বয়সে 1941 সালের 8ই জানুয়ারি কলকাতায় তিনি দেহত্যাগ করেন। নমস্কার।